এখন আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক প্রশ্নের সমাধান। এটা 2012 সালের পরীক্ষা হয়েছে এই প্রশ্নের সমাধান। তো প্রথমে আমরা গণিত অংশের সমাধান দেখব, তারপর বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। এখান থেকে শুরু গণিত অংশ 51 নম্বর প্রশ্ন থেকে। এখানে বলা আছে যে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আবার সেই দুইটা নির্দিষ্ট বিন্দু, তাহলে দুইটা নির্দিষ্ট বিন্দুতে কয়টি সরলরেখা আঁকা যাবে? এই যে একটা, এই একটা আঁকা যাবে। দুইটা নির্দিষ্ট বিন্দুতে কয়টা সরলরেখা আঁকা যায়? একটা। তাহলে অ্যান্সার হবে কি যে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা হবে একটা। এখন কেউ যদি এইখানে একটা সরলরেখা আঁকাতে চায় তাহলে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আঁকালে এই একটা বিন্দু দিয়ে যাবে, এই দিক দিয়ে আঁকালে এই বিন্দু দিয়ে যাবে, এই দিক দিয়ে আঁকালে এই বিন্দু দিয়ে যাবে। তার মানে হচ্ছে দুইটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা সরলরেখায় অঙ্কন করা যাবে। দুইটা বিন্দুতে নির্দিষ্ট সরলরেখা, সেটা হচ্ছে দুইটা বিন্দুতে কয়টি সরলরেখা অঙ্কন করা যাবে? একটি সরলরেখা অঙ্কন করা যাবে। এখন আমরা এই 52 নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা আছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? তাইলে আমরা একটা জিনিস মনে রাখবো, পুষ পুষ মানে কি? পুতে 90, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। পুষ পূরক বললে 90 ডিগ্রি, সম্পূরক বললে 180 ডিগ্রি। পুষ পুতে পূরক, পূরক বললে 90 ডিগ্রি, সম্পূরক বললে 180 ডিগ্রি। তো আমাকে বলছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাই না? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান আমি ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? এক্স। তাহলে সম্পূরক, পুষ সম্পূরক মানে কত? 180। তাহলে 28 প্লাস এক্স সমান 180। যদি পূরক কোণ বলতো তাহলে 28 প্লাস এক্স সমান 90 লিখতাম, যেহেতু সম্পূরক কোণ বলছে তাহলে 28 প্লাস এক্স সমান কত? 180। এখন এক্স সমান কত ডিগ্রি? তাহলে 180 থেকে যদি 28 বিয়োগ করি, 8 আছে 10 পাবো 2, হাতে আমার 1, 2 এর 3, 3 আছে 8 পাবো 5 আর 1 152 ডিগ্রি। তাহলে 28 ডিগ্রি কোণের সম্পূরক মানের কোণের মান কত হবে? 152 ডিগ্রি। এখন আমরা এটা দেখবো যে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কিন্তু 37 ডিগ্রি হবে। কারণ হচ্ছে যে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, একটু বুঝতে হবে, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে বিন্দুতে চারটি কোণ উৎপন্ন হবে, এই বিন্দুতেই তো চারটি কোণ উৎপন্ন হয়েছে, তাদের যে কোনো দুইটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। তাদের যে কোনো দুইটি কোণকে, তার মানে হচ্ছে এইটা যদি এক্স হয় এর বিপরীত কোণ হচ্ছে এইটা, এইটাও কি এক্স হবে। এইটা যদি ওয়াই হয়, মানে এই কোণটা যদি ওয়াই হয় তার বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণটাও কি ওয়াই হবে। তাহলে 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কি হবে? 37 ডিগ্রি হবে। তা আমি যেটা বললাম আরেকবার একটু বলে দিচ্ছি, একটু শুনে রাখেন যে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হবে, এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? যে চারটি কোণ উৎপন্ন হবে। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হবে, তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। তার যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। তাহলে এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, আর এইটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। এই যে 37 ডিগ্রি কোণের 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ হচ্ছে 37 ডিগ্রি। এখন দেখব 54 নম্বর প্রশ্নটা। এখানে বলা আছে যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। এটা আমরা মুখস্থ রেখে দেবো যে চতুর্ভুজের, মানে এটা খেয়াল রাখবো যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে হলো চতুর্ভুজ, এবং চারটি বাহু দ্বারা যে কোনো সীমাবদ্ধ ক্ষেত্রের কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো এখন পরের প্রশ্ন দেখবো। এখানে বলা আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3, মানে 4, 5 ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হ্যাঁ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা ধরে নিলাম আমার হচ্ছে সেই ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাইলে এর বাহুগুলো কত দেওয়া আছে? 4, 5 আর 3 সেন্টিমিটার করে, তাই না? 3 ফুট করে, যায় 4, 5 আর 3 ফুট করে। তাইলে আমরা যেটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাইলে এইখানে কোনটা 5 কোনটা 4 কোনটা 3 কিভাবে বুঝবো? এই 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এখান থেকে কত পাচ্ছি? 16 প্লাস 9, তার মানে কত? 25। এখন 5 স্কয়ার করে দেখি 25 আসছে কিনা। হ্যাঁ, 5 স্কয়ার মানে 25, তার মানে অতিভুজটা হচ্ছে বড়, আর অতিভুজটাই কত? 5, আর বাকি দুইটার ভিতরে একটা হবে 4 আর একটা হবে হচ্ছে 3। তাইলে ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি ধরে নিলাম 3 আর উচ্চতা ধরে নিলাম হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? হাফ গুণন 4 গুণন 3। তাহলে 2 দিয়ে 4 কে কাটলে কত? 2, তাহলে 3 দুগুণে কত? 6। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ ফুট। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ ফুট। এখন আমরা 56 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? তাইলে কি বলছে যে একজন লোক এত টাকা আয় করেন, এত টাকা ব্যয় করেন, তাহলে সঞ্চয় সমান কি লিখতে পারি? সঞ্চয় সমান সমান আয় বিয়োগ ব্যয়।
মানে যেটা আয় করে তার থেকে যেটা ব্যয় করে, ব্যয় করার পরে যা বাকি থাকে সেটাই তো সে সঞ্চয় করে বা জমা করে। তাহলে সঞ্চয় সমান কি লিখতে পারি, আয় বিয়োগ ব্যয়, এটা হচ্ছে সূত্র। তাহলে সে আয় করে কত টাকা, 20,000 টাকা, আর ব্যয় করে কত টাকা, 18,000 টাকা। তাহলে তার সঞ্চয় হয় কত টাকা, 2,000 টাকা। এটা স্বাভাবিক কমন সেন্স বলে যে একটা মানুষ যা আয় করে তার থেকে যে অংশ খরচ করে সেটা তো ব্যয়, আর বাকি যা থাকে সেটা তার সঞ্চয়। তাহলে সঞ্চয় সমান কি, আয় বিয়োগ ব্যয়। তাহলে এখান থেকে আমরা মানে সঞ্চয়টা পাচ্ছি কত, 2,000 টাকা। তাহলে তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, তাহলে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত তার মানে কি, ব্যয় বাই সঞ্চয়। তাহলে তার ব্যয় কত, ব্যয় হচ্ছে 18,000 টাকা, তাহলে ব্যয় হচ্ছে 18,000, আর সঞ্চয় হচ্ছে তার কত, 2,000। তাহলে এইখান থেকে এই তিনটা শূন্য কাটাকাটি চলে যাবে, 2 দিয়ে 18 কাটলে কত, 9। তার মানে 9, কিছু নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তার মানে 9/1। তার মানে তার ব্যয় ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে 9:1। এই যে 9:1, ব্যয় ও সঞ্চয়ের অনুপাত কত, 9:1। এখন আমরা পরের প্রশ্নটা দেখবো, 57 নম্বর। এখানে বলা আছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত। তাইলে যদি 1 থেকে n পর্যন্ত সংখ্যার গড় বলে, তাহলে সূত্র হচ্ছে যে n + 1/2। আর যদি 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল বলে, তাহলে সূত্র হচ্ছে n × n + 1/2। আমার কাছে কি বলছে, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার মানে গড় কত। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে 99 + 1/2। তার মানে 100/2, 2 দিয়ে কাটাকাটি করলে 50। তার মানে 1 থেকে 99 পর্যন্ত, 90 দিয়ে রাখছি 99, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার গড় হচ্ছে কত, 50। এই যে 50। এখন আমরা 58 নম্বর প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে যে 12টি ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান। মানে 12টি ডিম যে টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে, 15টি ডিম সেই টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। মানে 12টি ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান। তার মানে 12টি ডিমের দাম যা, 15টি ডিমের কেনার দাম তা। তো হলে শতকরা কত লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা সবসময় এটা মনে রাখবো যে টাকা বাই টি। কি মনে রাখবো, যে টাকা বাই টি, টাকা বাই টি। তাহলে আমি ধরে নিলাম যে 12টি ডিমের বিক্রয় মূল্য, এখানে কি টাকার পরিমাণ আছে, না। তাহলে ধরে নিলাম যে 1 টাকা, 12টি ডিমের বিক্রয় মূল্য কি 1 টাকা। তাহলে এখানে কি লেখা আছে, 1/t, তার মানে কত, 1/12। একইভাবে 15টি ডিমের ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1/12, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য একই, যে টাকা বাই টি। তাহলে যেহেতু এইটার দামও যা হবে এইটার দামও তাই হবে, মানে এইটা যে দামে বিক্রয় করবে এইটা সেই দামে কেনা হবে। 12টি ডিম যে দামে বিক্রয় করবে, 15টি ডিম সেই দামে কেনা হবে। যেহেতু দুইটার মান সমান, মানে দুইটার কেনার দাম সমান, মানে দুইটার মূল্য সমান, তাহলে এটাও 1/15 হবে আর কি। মানে টাকা বাই টি, এটাও যদি 1 টাকা হয় এটা 1 টাকা, তাহলে 1/12, আর এটা হচ্ছে 1/15। তাহলে কত লাভ হবে। তাহলে লাভ করার ক্ষেত্রে আমরা জানি লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 1/12 মাইনাস ক্রয় মূল্য কত, 1/15। তাহলে এদের লসাগু করি, দেখি কত আসে। 12 আর 15, 3 দিয়ে কাটি, 3 × 4 = 12, 3 × 5 = 15, 4 × 5 = 3 × 20 কত, 60। তাহলে 60, 5 × 12 = 60, 4 × 15 = 60। তার মানে লাভ হচ্ছে কত টাকা, 1/60 টাকা। এখন শতকরায় চাইছে, শতকরা লাভ। তাহলে আমরা লিখবো যে শতকরা লাভ, শতকরা লাভ। শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে, শতকরা লাভ বা ক্ষতির যেটাই বলুক, লাভ বা ক্ষতির পরিমাণটা সবসময় কি উপরে বসবে, আর নিচে বসবে কি, ক্রয় মূল্য। নিচে সবসময় কি বসবে, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল, 1/15, তাহলে নিচে হচ্ছে 1/15 ইন্টু 100% দ্বারা গুণন দিয়ে দিতে হবে। তাইলে শতকরা লাভ পেয়ে যাব। লাভ বা ক্ষতি যেটাই বলুক, লাভ বা ক্ষতি যেটা বলবে সেটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে ক্রয় মূল্য। এটা 100% দ্বারা গুণন দিয়ে দেবো। তাহলে দেখি কত আসে, 1/60, 15টা উল্টে যাবে, 15/1 গুণন হচ্ছে 100%। তাহলে 4 × 15 = 60, 4 × 25 হচ্ছে 100, তার মানে কত, 25%। তাহলে শতকরা লাভ কত হবে, এই যে 25%। এখন আমরা এই 59 নম্বর অঙ্কটা দেখবো। এখানে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারার পরের পদটি কত। তাহলে ধারাটাকে একটু যদি খেয়াল করি, 16, তারপরে আছে 22, তারপরে আছে 34, তারপরে আছে কত, 58, তারপরে আছে কত, 106। তাহলে এদের পার্থক্য কত করে হচ্ছে, আমরা ফার্স্ট আগে এটা দেখি। 22 আর 16-র পার্থক্য হচ্ছে 6। এদের পার্থক্য হচ্ছে, মানে 22 আর 34-এর পার্থক্য হচ্ছে 12। 34 আর 58 বিয়োগ করলে পাবো হচ্ছে 24। 58 আর 106 বিয়োগ করলে পাচ্ছি কত, 48।
এদের পার্থক্য কিন্তু কি বের করলাম, এগুলো হচ্ছে পার্থক্য। মানে এটা ছিল আমাদের ক্রম, তাহলে 22 থেকে 16 বাদ দিলে মানে 22 আর 16 এদের ভিতরে ডিফারেন্স হচ্ছে 6। 22 আর 34 এদের পার্থক্য হচ্ছে 12, মানে বিয়োগ করলে 12 পাবো। 58 আর 34 এদেরকে বিয়োগ করলে পাবো 24। 106 আর 58 বিয়োগ করলে পাবো হচ্ছে কত, 48। একটু খেয়াল করি এইটা কিভাবে বাড়ছে। 6, তারপরটা তার দ্বিগুণ, 6 দুগুণা 12, তারপরটা তার দ্বিগুণ, 12 দুগুণা 24, তারপরটা তার দ্বিগুণ, 24 দুগুণা 48, তারপরটা তাহলে কি হবে, তারপরটা অবশ্যই এটার দ্বিগুণ হবে। তার মানে কি ভাই, 48 দুগুণা 96 হবে। আমি বুঝতে পারছি কিনা? 6, প্রথমটা 6 হলে তারপরেরটা কি 12, তার মানে এইটার দ্বিগুণ হচ্ছে 12, আবার 12 এর দ্বিগুণ কি 24, এই যে 24, আবার 24 এর দ্বিগুণ কি 48, এই যে 48, তাহলে 48 এর দ্বিগুণ কি 96, তাহলে পরেরটা কি 96। তাহলে 106 আর 96 যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে পরবর্তী সংখ্যাটি। তাহলে 106 আর 96 যোগ করে দেখি, 6 6 12, 12 2, 6 6 12, 12 2 হাতে মারে 1, 9 রেখে 10, 10 0 হাতে মারে 1, 1 রেখে 2, তার মানে কত, 202। 106 আর 96 যোগ করলে আসবে কত, 202। তার মানে 106 এর পরের সংখ্যাটি হচ্ছে 202, এই যে 202। এখন আমরা এই 60 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে a প্লাস b সমান 5, a মাইনাস b সমান 3 হলে a b সমান কত। তাহলে আমরা একটা সূত্র জানি, a b সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b মানে কত, 5, তার মানে কত, 5 বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 3 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় কত, এই পাশে লিখি, এখান থেকে লেখা যাবে হচ্ছে কত, 5 5 25, তার মানে 25 বাই 4 মাইনাস 9 বাই 4, তার মানে এদের লসাগু হচ্ছে 4। তাহলে 25 মাইনাস 9, 25 থেকে 9 ফেলা দিলে কত, 16 বাই 4, 16 বাই 4 4 দিয়ে 16 কে কাটলে কত, 4 4 16। তাহলে এই যে 4, তাহলে এ বি সমান আমরা কত পেলাম, এ বি সমান পেয়েছে হচ্ছে কত, 4। তাহলে এ বির মান হচ্ছে 4, এই যে 4। এখন আমরা 61 নাম্বারটা দেখবো। 61 নাম্বারে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কি কোণ বলে। তাহলে ফার্স্টে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণটিকে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটির প্রত্যেকটিকে কি কোণ বলে। আমরা সবসময় এটা মাথায় রাখবো যে 90 ডিগ্রি এর চেয়ে কম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি কোণ বলা হবে, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি লেস দেন এক্স বা থিটা যেটা ধরে না কেন, এই কোণটা কি হবে, সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি এর ছোট কোণকে কি কোণ বলা হবে, সূক্ষ্ম কোণ। তাহলে সমকোণী ত্রিভুজে সর্বোচ্চ কোণ কোনটা, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, তাহলে এইটার এইটা কি, অবশ্যই সূক্ষ্ম কোণ। এইটা আর এইটা, আমি এটা শিওর যে এইটা আর এইটা দুইটা কোণই কি 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর আমরা জানি 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, এই জন্য এই দুইটা কোণকে সূক্ষ্ম কোণ বলা হবে। এই জন্য কি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কি কোণ বলে, সূক্ষ্ম কোণ। এখন আমরা 62 নাম্বার প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে 20 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 6 দিনে, ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে। আচ্ছা ফার্স্ট আমরা 20 জন বাদ দিই। একটা কাজের অর্ধেক করতে যদি 6 দিন লাগে, তাহলে কাজটা সম্পূর্ণ করতে কতদিন লাগবে, বেশি দিন লাগবে, তার মানে কত, 12 দিন। আগে বিষয়টাকে বুঝি। একটা কাজের আমার কাছে অর্ধেক করতে যদি 6 দিন লাগে, কি একটা কাজের অর্ধেক করতে যদি ভাই 6 দিন লাগে, তাহলে কাজটা সম্পূর্ণ করতে, এক বা সম্পূর্ণ, যেটাকে সম্পূর্ণটাকে আমরা এক লিখি, তাহলে কাজটা সম্পূর্ণ কাজটা করতে আমার কাছে কতদিন লাগবে, বেশি দিন লাগবে, মানে 6 গুণন 2 দিন লাগবে, মানে কত, 12 দিন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, দেখবেন ঢুকে গেছে। একটা কাজ করতে আমাদের অর্ধেক কাজ, সরি, কোন কাজের অর্ধেক করতে যদি 6 দিন লাগে, তাহলে ওই কাজটা সম্পূর্ণ করতে কতদিন লাগবে, ওই যে 6 গুণন 2, 12 দিন লাগবে। তার মানে কতদিন লাগবে, 12 দিন লাগবে। এখন 20 জন লোক একটা কাজ করে 12 দিনে। 20 জন লোক, আমি ধরে নিলাম এটা যে 20 জন লোক একটা কাজ করে কতদিনে, যেহেতু অর্ধেক করছিল, কিন্তু আমি তো ধরে নিয়েছি সম্পূর্ণ কাজটা। তাহলে 20 জন লোক সম্পূর্ণ কাজ বা একটা কাজ করে কতদিনে, 12 দিনে। তাহলে একজন লোক ওই কাজটা করতে কি বেশি দিন লাগবে, 20 গুণন 12 এতদিন। তাহলে 5 জন লোকের কতদিন লাগবে, 5 জন লোকের কতদিন লাগবে, তাহলে 20 গুণন 12 বাই হচ্ছে 5। 20 জন লোক একটা কাজ করে কতদিনে, 12 দিনে। তাহলে একজন করতে কি বেশি সময় লাগবে। 20 জন যদি একটা কাজ 12 দিনে করে, ওই কাজটা যদি একজন করে, তাহলে কি তার বেশি সময় লাগবে। তাহলে বেশি হইলে গুণন, 5 জন যদি ওই কাজটা করে, তাহলে কি তার কম সময় লাগবে।
5 জন যদি এই কাজটা করে, মানে 20 যখন 20 আর এইটা যখন তুলনা করছি তখন বেশি লাগছে, কিন্তু 1 আর 5 যখন তুলনা করব, একজন করতেছে এতদিনে, তাহলে 5 জন করতে কি কম সময় লাগবে, এই জন্য 5টা কি ভাগ হবে। তাহলে 5 দিয়ে কাটলে কত, 4 5 20, 4 12 কত 48, তাহলে সময়টা লাগবে কত 48 দিন। এই যে 48 দিন। আচ্ছা, কারো যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু সে এইভাবেও লিখতে পারে যে 20 জন লোক এটা কি অর্ধেক কাজ করতে পারে, তাহলে 20 জন লোক অর্ধেক মানে হাফ কাজ করতে পারে, বা হাফ কাজ করে কত দিনে, 12 দিনে। তাইলে এই 20 জনকে 20 জনই রাখলাম, আমরা জন নিয়ে চিন্তা করব না, হ্যাঁ এটা কিভাবে রাখি এটা দরকার নেই। তাহলে অর্ধেক কাজ করতে যদি 12 দিন লাগে, তাহলে একবার সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগবে, অবশ্যই দিনটাকে বেশি লাগবে, তাহলে কি 12 গুণন 2 দিন লাগবে, তার মানে কতদিন, 24 দিন লাগবে আর কি। এখন এটাতে আসি, 20 জন লোক একটা কাজ যে দিনে করতে পারে, একজন লোক করতে তার ক্ষেত্রে কি বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে অবশ্যই, বেশি হলে কি গুণন হবে। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে জন আর দিন সবসময় গুণন হবে, এভাবে মনে রাখতে হবে যে জন আর দিন সবসময় গুণন হবে। তো একজন লোক একটা কাজ করে এতদিনে, সেখানে যদি 5 জন লোক এই কাজটা করে তাহলে তার ক্ষেত্রে কি কম সময় লাগবে, অবশ্যই কম সময় লাগবে। একজন লোক একটা কাজ করে এতদিনে, তাহলে 5 জন লোক যদি এই কাজটা করতে যায় তাহলে কি কম সময় লাগবে, তাহলে কম হলে কি ভাগ হবে, 2 গুণন 20 ভাগ হচ্ছে 5, তাহলে 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 12 দুগুণা 24, সরি 4 5 20, হ্যাঁ 12 দুগুণা 24, আর 24 আর 2 ভুল করলাম নাকি, 20 জন লোক, সরি একটু ভুল হয়ে গেছে, 20 জন লোক অর্ধেক কাজ করে 6 দিনে, নট 12 দিনে, 6 দিনে, আমি একটু ভুল লিখছি, একটু চিন্তা করুন, 20 জন লোক একটা অর্ধেক কাজ করে 6 দিনে, তাইলে 20 জনকে 20 জনের মতো রেখে দিলাম, এখানে 6 হবে আর কি, একটু মিস্টেক হয়ে গেছে, 6 আছে, 6 হবে। তাইলে 20 জন লোক একটি কাজ করবে কত দিনে, 6 গুণন 2 দিনে, তার মানে কত 12 দিনে, এখানে দুইটা হবে না, 12 দিনে আর কি। তাহলে 20 জন, তাহলে এখন জনে চিন্তা করলে একজন লোক একটি কাজ করে কত, 12 × 2 দিনে, তার মানে হচ্ছে 12 × 20 দিনে, তার মানে এইটা হিসাব করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এটা কত, 4 12 কত 48, তার মানে কত 48 দিনে, এই যে 48 দিনে। আমরা এখন এই 63 নাম্বার প্রশ্নটা দেখব। এখানে বলা আছে যে এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ হবে। একজন বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে, তার মানে 10টি কমলার যে দাম, 8টি কমলার দাম কিন্তু সেই একই দাম, তাহলে তার শতকরা কত লাভ হবে। তাইলে আমরা ফার্স্টে লিখবো এটা, যে ওই যে আগে যে একটা অঙ্ক দেখলাম ওইটার মতো একদম সেম, ওই যে ডিমের ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই অঙ্ক, একই জিনিস। তাইলে আমরা লিখি যে 10টি কমলার ক্রয় মূল্য, একজন বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে, তার মানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা কি সূত্র দেখলাম, যে টাকা বাই হচ্ছে টি, টাকা বাই হচ্ছে টি। তাহলে এইটার দামও যা এইটার দামও তাই, কিন্তু টাকার পরিমাণ দেওয়া নাই, তাহলে আমি ধরে নিলাম টাকার পরিমাণ হচ্ছে 1, আর কয়টি কমলা কিনেছিল 10টি, তাহলে 1/10, তাহলে 8টি কমলা বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য সমান সমান ওই একই জিনিস টাকা বাই 2, 8টি কমলা সেই দামে বিক্রয় করে, তাহলে কোন দামে কিনছিল 1 টাকাতে, তাহলে বিক্রয় করবে কি 1 টাকায়, তাহলে 1 কত হবে, 1 হচ্ছে 8, একটা হচ্ছে 1/10, একটা হচ্ছে 1/8, তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে যে শতকরা কত লাভ হবে। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ মানে কত, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 1/8 মাইনাস হচ্ছে 1/10, তাহলে 8 আর 10 এর লসাগু কি হবে, 2 দিয়ে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে 4 5 20, 20 দুগুণ হচ্ছে 40, তাহলে এদের লসাগু হচ্ছে 40, তাহলে 8 দিয়ে 40 কে ভাগ দিলে কত, 5 5 40 মাইনাস 4 10 40, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা কত, 1/40। তাইলে এখানে কি চেয়েছে যে কত লাভ হবে, তাই না, শতকরা লাভ। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি, লাভ সমান সমান হচ্ছে লাভ বা ক্ষতি যেটা হবে সেটা উপরে, তাহলে লাভ হয়েছে কত টাকা, 1/40, এটা কিন্তু শতকরা লাভ, শতকরা লাভ, লাভ বা ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে উপরে, আর নিচে কি হবে, নিচে হচ্ছে সবসময় কত, নিচে হচ্ছে কি বসবে সবসময় ক্রয় মূল্য, নিচে কি বসবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 1/10, তাহলে হচ্ছে 1/10 গুণন কত 100%, যেহেতু পার্সেন্টেজ নেব, তাহলে 1/40 ইন্টু 10/1 ইন্টু কত 100%, তাহলে কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটাকাটি গেল, 4 25 100, তার মানে কত 25%, তাহলে শতকরা কত লাভ হবে, 25% লাভ হবে। এখন আমরা এই 64 নাম্বার প্রশ্নটা দেখবো। এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 11:4, পিতার বয়স 40 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। হ্যাঁ, তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে পিতার বয়স আমি ধরে নিলাম হচ্ছে 11x, আর পুত্রের বয়স ধরে নিলাম হচ্ছে কত 4x, যেহেতু এদের অনুপাত এইটা তাহলে পিতা 11x হবে, পুত্র হচ্ছে 4x। পিতার বয়স বলা আছে কত
40 বছর। তাহলে শর্ত মতে পিতার বয়স কত? 40 বছর। তাহলে পিতার বয়স এখানে 11x, আবার পিতার বয়স 40 বছর। তার মানে আমরা কি এটা লিখতে পারি না যে 11x সমান 40? অবশ্যই লিখতে পারি। তাহলে 11x সমান 40, কারণ এটাও পিতার বয়স, এটাও পিতার বয়স। তাহলে x সমান সমান কত? 40/11, 11 দিয়ে 40 কাটে 4 11 40, x সমান হচ্ছে 4। তাইলে পিতার বয়সটা আমাদেরকে বলা আছে 40, তাহলে পিতার বয়স কত? 40ই হবে। আর 4 দিয়ে আবার 11 গুণ করলে 40 আসবে। তো যাই হোক, পিতার বয়স হচ্ছে 40, তাইলে পুত্রের বয়স কত? 4 × 4, 4 4 কত? 16। তাহলে এদের সমষ্টি চেয়েছে, তার মানে কত? 40 আর 16 যোগ করে কত হবে? 6 4 10, 10 এর 0, হাতে মারে 1, 1 আর 1 2, 4 2 কত? 6, তার মানে 60। এদের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এখন আমরা এই 65 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাইলে আমরা সব সময় এইটা মনে রাখবো যে পূরক মানে হচ্ছে 90, সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। পূরক মানে কত ডিগ্রি? 90, আর সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে সম্পূরক কোণ মানে কত? 180 ডিগ্রি। হ্যাঁ, 180। সম্পূরক কোণ, কার সম্পূরক কোণ? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে আমরা ধরে নেব যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি x হয়, তাহলে 120 + x = 180। আমরা বিষয়টা বুঝছি কিনা? 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণকে আমি ধরে নিলাম হচ্ছে x। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি x হয়, তাহলে সম্পূরক কোণ সমান সমান কত? সম্পূরক কোণ সমান আমরা জানি 180, আবার এটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে 120 + x = 180। তাহলে এখান থেকে লিখতে পারি x সমান সমান কত? 180 মাইনাস হচ্ছে 120, তার মানে কত? 60। তার মানে হচ্ছে যে এই 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এই অঙ্কটা দেখবো। 66 নাম্বার। এখানে বলা আছে কি যে 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাইলে 3 হতে 30 পর্যন্ত, তাই না? আমরা মৌলিক সংখ্যার যে ক্রমটা জানি সেটা হচ্ছে 44 22 32, এভাবে জানি আমরা 44 22 32 23, 44 22 32 23 21 এভাবে জানি। তাহলে এইটা নির্দেশ করবে কি? 0 থেকে 10 পর্যন্ত, এইটা নির্দেশ করবে 11 থেকে 20 পর্যন্ত, এইটা নির্দেশ করবে 21 থেকে 30 পর্যন্ত। আমরা যাব না, কারণ আমাদেরকে 3 থেকে 30 পর্যন্ত বলছে। ও 3 থেকে 30 পর্যন্ত, কিন্তু আমাদেরকে 3 থেকে 30 পর্যন্ত, তার মানে 0 আর 10 এর ভিতর যে 4টা সংখ্যা আছে, সেই 4টা সংখ্যার ভিতরে যে 0 থেকে 10, আমি একটু এখানে দেখি, 0 থেকে 10 এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি? 4টি। এবং সেই মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 3 5 7। হ্যাঁ, কিন্তু এখানে আমাকে শুরু করতে বলছে কিন্তু 3 থেকে 30 পর্যন্ত। তাইলে কি 2 যাবে? 2 মৌলিক সংখ্যা হলে কিন্তু যাবে না, কারণ এই 3 থেকে 30 এই রেঞ্জের ভিতর নাই। তাহলে এইখান থেকে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি কত? মানে আমাদের 3 থেকে 30 এর শর্ত অনুযায়ী আমরা এখান থেকে মৌলিক সংখ্যা পাচ্ছি কয়টা? 3টা আর কি। কয়টা পাচ্ছি? 3টা। আর এই দুইটা ঠিকই আছে, 30 পর্যন্ত ঠিকই থাকবে। তাহলে 4 2 কত? 6, 6 3 কত? 9। তার মানে মোট মৌলিক সংখ্যা কয়টি পাবো? 9টি। এখন যদি 2 থেকে বলতো তাহলে ওই সবটি হতো, 4 4 8 10 10টা হতো, কিন্তু যেহেতু আমাদেরকে 3 থেকে শুরু করতে বলছে, তাহলে একটা বাদ হয়ে যাচ্ছে, এই যে 2টা বাদ হয়ে যাচ্ছে, এই জন্য একটি কম হবে। এই জন্য হবে কি? 4 2 6, 6 3 9, 9টি হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মোটামুটি এইগুলোই ছিল এই অধ্যায়ের অঙ্ক, এই পরীক্ষার অঙ্ক। এখন বাকি প্রশ্নগুলো দেখানো হবে, আপনারা দেখে দিবেন। আর পারলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।